গুড মর্নিং বন্ধুরা। আজ আবার বেরিয়ে পড়লাম নতুন একটা জায়গার ঘোরার উদ্দেশ্যে। আজ আমরা যাচ্ছি দমদম থেকে হাওড়া শিবপুর বোটানিক্যাল গার্ডেন। দমদম থেকে হাওড়া বোটানিক্যাল গার্ডেন আমরা কিভাবে গেলাম এবং বোটানিক্যাল গার্ডেনের পুরো বিবরণ আমার এই ভিডিওতে থাকবে। আশা করব ভিডিওটি আমাদের ভালো লাগবে। চলুন। আজকের আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন ভারতের বৃহত্তম ও প্রাচীনতম উদ্ভিদ উদ্যানগুলির একটি। কিন্তু এই উদ্যানের জন্ম শুধুমাত্র প্রকৃতিপ্রেম থেকে নয়, এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ব্রিটিশ উপনিবেশবাদ, অর্থনীতি, বিজ্ঞান ও শাসনের ইতিহাস। 18 শতকের শেষ ভাগ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন কেবল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, সে হয়ে উঠেছে একটি শাসক শক্তি। 1770 সালের ভয়াবহ বাংলার দুর্ভিক্ষের পর কোম্পানি উপলব্ধি করে ভারতের কৃষি ও উদ্ভিদ সম্পদের উপর নিয়ন্ত্রণ রাজস্ব ও ক্ষমতার জন্য অপরিহার্য। এই প্রেক্ষাপটে 1786 সালে লেফটেন্যান্ট কর্নেল রবার্ট কিড কলকাতায় একটি বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠার প্রস্তাব দেন। তার উদ্দেশ্য ছিল স্পষ্টভাবে অর্থনৈতিক। কিড নিজেই লিখেছেন, এই উদ্যান কৌতূহলের জন্য নয়, বরং এমন উদ্ভিদ উৎপাদনের জন্য যা সাম্রাজ্যের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পদ বাড়াবে। 1787 সালে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিসের সমর্থনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয় এই উদ্যান তৈরি। শিবপুরে 310 একর জমিতে শুরু হয় উদ্যানের কাজ। লন্ডনে কিউ গার্ডেনের আদলে তৈরি হয় এক বোটানিক্যাল গার্ডেন। এই উদ্যান ছিল এক পরীক্ষাগার, যেখানে আনা হয় দারচিনি, কফি, তামাক, খেজুর, সেগুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল চা। চা ছিল ইউরোপীয় সমাজ ও অর্থনীতির অপরিহার্য পণ্য। চীনের উপর নির্ভরতা কমাতে চীনা চা গাছ কলকাতার বোটানিক্যাল গার্ডেনে প্রথম প্রতিস্থাপন করা হয়। এর ফলেই পরবর্তীকালে আসাম, নীলগিরি ও উটি অঞ্চলে বিশাল চা বাগান গড়ে ওঠে, যার সঙ্গে জড়িয়ে আছে জোরপূর্বক শ্রম ও স্থানান্তরের ইতিহাস। 1793 সালে উদ্যানের সুপারিনটেন্ডেন্ট হন উইলিয়াম রক্সবার্গ, যাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান বোটানি। রক্সবার্গ উদ্যানের দৃষ্টিভঙ্গি বদলে দেন। তিনি সারা ভারত থেকে উদ্ভিদ সংগ্রহ শুরু করেন এবং গড়ে তোলেন একটি বিশাল হারবেরিয়াম। এই সংগ্রহই আজকের সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম, যেখানে সংরক্ষিত রয়েছে প্রায় 25 লক্ষ উদ্ভিদের নমুনা। এই সময়ে উদ্যান হয়ে ওঠে এক আন্তর্জাতিক বৈজ্ঞানিক নেটওয়ার্কের অংশ। সিঙ্গাপুর, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, আফ্রিকা ও ইউরোপের সঙ্গে নিয়মিত উদ্ভিদ আদান প্রদান চলত। সবকিছুই শ্রেণীবদ্ধ করা হতো লিনিয়ান পদ্ধতিতে, যা প্রাকৃতিক নিয়ন্ত্রণযোগ্য এক তুলথ। কলকাতার বোটানিক্যাল গার্ডেনে এই রক্সবার্গের বাড়ি এখনো দেখা যায় ভগ্নপ্রায় অবস্থায়। তারপরে আসেন নাথানিয়েল ওয়ালিচ আর 19 শতকের মাঝামাঝিতে উইলিয়াম গ্রিফিথ। গ্রিফিথ উদ্যানের নকশায় আনেন কঠোর বৈজ্ঞানিক শৃঙ্খলা। তিনি মনে করতেন উদ্যান হওয়া উচিত সায়েন্স অ্যান্ড ইনস্ট্রাকশনের স্থান। 1816 ও 1845 সালের মানচিত্র তুলনা করলে দেখা যায় প্রাকৃতিক ভূদৃশ্যের বদল। বড় বড় বিভাগ, লেবেল, প্ল্যান্টেশন, স্থানীয় বসতি সরিয়ে গড়ে ওঠে সেগুন বন। এইভাবেই কলকাতার বোটানিক্যাল গার্ডেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য হয়ে ওঠে একটি নীরব প্রশাসনিক ও বৈজ্ঞানিক হাতিয়ার। তবে স্বাধীনতার পর ধীরে ধীরে বদলায় এর ভূমিকা। 1970-এর দশক থেকে এই উদ্যানের গুরুত্ব ভারতের খাদ্য নিরাপত্তা, ঔষধি উদ্ভিদ ও জাতীয় প্রয়োজনে গবেষণায়। আজ এটি শুধু একটি পার্ক নয়, এক জীবন্ত দলিল, যেখানে প্রতিটি গাছ ভারতের ঔপনিবেশিক ইতিহাসে। আমি রাকেশ, আপনারা দেখছেন আমার চ্যানেল হলো ট্যুর উইথ রাকেশ। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, তার ভিডিও করে আমার এই চ্যানেলে দিচ্ছি। আপনাদের যদি আমার এই চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোথাও, অন্য জায়গায়, অন্য গল্প নিয়ে।